গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা সানাউল্লাহর মহাবিপদ। আজ তৃতীয় পর্ব। ডক্টর আইনুদ্দিন গভীর মনোযোগে সানাউল্লাহর ভূত বিষয়ক রচনা পড়ছেন। মাঝে মাঝে তার ভুরু কুঁচকে যাচ্ছে। লেখা পড়ে তিনি যে বিরক্ত হচ্ছেন বলে এই ঘটনা ঘটছে তা না, তার মন আজ অস্বাভাবিক খারাপ। স্ত্রীর সঙ্গে নাস্তার টেবিলে একটা সমস্যা হয়েছে। নাস্তার টেবিলে কেউ নিঃশব্দে খায় না নাস্তা, দু একটা কথা বলা ভদ্রতারই অংশ। সেই হিসেবেই তিনি বললেন, একটা বিড়ালের গল্প শুনবে? তার স্ত্রী রুবা বলল, শুনব। তিনি বললেন, অতি বিখ্যাত এক বিড়াল। রুবা বলল, কিরকম বিখ্যাত? কথা বলতে পারে? তিনি বললেন, কথা বলতে পারে না, সাধারণ বিড়াল, তবে এই বিড়াল একই সঙ্গে জীবিত ও মৃত। রুবা বলল, সেটা কিভাবে সম্ভব? তিনি বললেন, কোয়ান্টাম ফিজিক্স এটাকে সম্ভব করেছে। দাঁড়াও, বুঝিয়ে বলছি। মনে করো আমি সেই বিড়াল। আমার প্লেটে যে ডিমের পোঁচটা আছে এটা ডিমের পোঁচ না, এটা হলো একটা রেডিও অ্যাক্টিভ বস্তু, এবং তুমি হলে একজন অবজারভার। খুবই বিস্ময়কর ব্যাপার হলো কোয়ান্টাম ফিজিক্স অবজারভার নির্ভর। তুমি তাকিয়ে থাকো বিড়ালটার দিকে। তোমার কি মনে হয় আমি জীবিত না মৃত? এই বলেই তিনি কয়েকবার ম্যাও ম্যাও করলেন। রুবা নাস্তার টেবিল থেকে উঠে গেল, ব্যাগ গুছিয়ে গাড়ি নিয়ে মায়ের বাড়ি চলে গেল। আইনুদ্দিন বিখ্যাত থট এক্সপেরিমেন্টটা ব্যাখ্যা করার সুযোগই পেলেন না। ঘটনা এখানেই শেষ না। ঘণ্টা দুই পরে তিনি তার শাশুড়ির টেলিফোন পেলেন। আইনুদ্দিনের শাশুড়ি সালেহা বেগম একসময় বাংলা কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। তাকে প্রমোশন না দিয়ে তার জুনিয়র একজনকে প্রিন্সিপাল করায় প্রতিবাদ হিসেবে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। নিজের বাড়িতে প্রিন্সিপাল ভাব এখন তার অনেক বেশি। তিনি গম্ভীর গলায় গালি দেবার মতো করে বললেন, কেমন আছো বাবা? জি ভালো। তুমি নাকি আজ নাস্তা খেতে বসে বিড়ালের মতো ম্যাও ম্যাও করছিলে? জি। কেন করছিলে জানতে পারি? আমার নাস্তার টেবিলে আমি কিছুক্ষণের জন্য মানুষ ছিলাম না, আমি হয়ে গিয়েছিলাম শ্রোডিঞ্জারের বিড়াল, যে জীবিতও না আবার মৃতও না। অবজারভার ঠিক করবে সে জীবিত না মৃত। আপনার মেয়ে রুবা ছিল অবজারভার। এখন কি আপনার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়েছে? না, হয়নি। আচ্ছা, আরও খোলাসা করে বলি। এটা ছিল একটা থট এক্সপেরিমেন্ট, চিন্তা পরীক্ষা। কি পরীক্ষা? চিন্তা পরীক্ষা। পদার্থবিদ্যায় অনেক বিখ্যাত চিন্তা পরীক্ষা আছে। আপনাকে আরেকটা চিন্তা পরীক্ষার কথা বলি। আমাকে কিছু বলতে হবে না বাবা, বরং তোমাকে আমি কিছু কথা বলি। তুমি ফিজিক্সের একটা মোটা বইয়ের ভেতর ঢুকে গেছ, সেই বই থেকে বের হতে পারছো না। আমার মেয়ে তোমার সঙ্গে জীবনযাপন করতে পারছে না, কারণ সে ফিজিক্স বা অঙ্কের কোনো বই না, সে সাধারণ মানুষ। বুঝতে পারছো? পারছি। আমার ধারণা বেশ কিছুদিন তোমাদের আলাদা থাকা উচিত। জি আচ্ছা। আমি তোমার সম্পর্কে ভালো মতো খোঁজখবর না নিয়ে তোমার সঙ্গে আমার বাচ্চা মেয়েটার বিয়ে দিয়ে মহা অন্যায় করেছি। তোমাদের বয়সের ব্যবধান 20 বছর। আইনুদ্দিন বললেন, আপনি ভুল করছেন, ব্যবধান 20 বছর না, 19 বছর 5 মাস 7 দিন। আমাকে কিছু মনে করবেন না, তথ্যগত ভুল আমার পছন্দ না। সালেহা বেগম, প্রতিবন্ধী, ইডিয়েট বলে টেলিফোন রেখে দিলেন। আইনুদ্দিন শাশুড়ির বলা ইডিয়েট শব্দটায় কষ্ট পাচ্ছেন না, প্রতিবন্ধী শব্দটায় কষ্ট পাচ্ছেন। কারণ তার বাবাও তাকে স্কুলে ভর্তি করবার সময় হেডমাস্টার সাহেবকে বলেছিলেন, স্যার আমার ছেলেটাকে একটু দেখে শুনে রাখবেন, সে মানসিক প্রতিবন্ধী। তার বাবা সেই বছরেই মারা গেলেন। তিনি দেখে যেতে পারেননি তার ছেলে প্রতিটি পরীক্ষায় প্রথম হয়েছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি তাকে ফুল প্রফেসর বানিয়ে রেখে দেবার প্রাণপণ চেষ্টা চালিয়েছিল। তিনি থাকেননি, দেশে ফিরে এসেছেন। তার দেশে ফেরার কারণও বিচিত্র। বর্ষাকালে টিনের চালে বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক না শুনলে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিদেশে এই জিনিস সম্ভব না।
আইনউদ্দিন ভূত বিষয়ক লেখা পড়ে শেষ করে বললেন, সানাউল্লাহ বললেন, মানে কি? আইনউদ্দিন বললেন, ইন্টারেস্টিং লেখা। সানাউল্লাহ বললেন, ভূত আছে এটা কি সায়েন্স দিয়ে প্রমাণ করা সম্ভব? আইনউদ্দিন বললেন, থট এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারে। একটা এক্সপেরিমেন্ট করো না। তোমার মতো ব্রিলিয়েন্ট ফিজিসিস্টের কাছে ভূত প্রমাণ করা কোনো বিষয়ই না। আমি চিন্তা শুরু করে দিয়েছি। কোন লাইনে এগোচ্ছি শুনতে চাও? চাই। ভূতকে শুরুতে আমি পদার্থ হিসেবে ধরেছি। এখন বলো, পদার্থের অবস্থা কয়টা? 3টা, কঠিন, তরল এবং বায়বীয়। আইনউদ্দিন বললেন, পদার্থের অবস্থা 6টা। চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা স্টেট। এই অবস্থায় পদার্থের সব পরমাণু একসঙ্গে চলে আসে এবং সব ইলেকট্রন মেঘের মতো পরমাণুর চারপাশে ঘুরপাক খেতে থাকে। বলো কি? প্লাজমা অবস্থা তৈরিতে প্রচুর তাপ লাগে, প্রায় 1,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। যাই হোক, পদার্থের পঞ্চম অবস্থার নাম বোস-আইনস্টাইন কন্ডেনসেট। পরম শূন্য তাপমাত্রায় পদার্থের এই অবস্থা হয়। পরম শূন্য তাপমাত্রা কত জানো? না, পরম শূন্য তাপমাত্রা হল -273.16 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় কোনো বস্তুকে নিয়ে গেলে একটি পরমাণু গুচ্ছ তৈরি হয়, অর্থাৎ সব পরমাণু একত্রিত হয়ে যায়। বোস কণার ব্যাপারটা সহজে ঘটে। বোস কণা চেনো? আরে না, আমি সব চিনব কিভাবে? বোস কণার কৌণিক ভরবেগ অর্থাৎ ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে পূর্ণ সংখ্যা। বুঝতে পারছ? সানাউল্লাহ কিছু না বুঝেই বললেন, জটিল বিষয়, কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে আসছে। আইনউদ্দিন বললেন, এখন বলি ফার্মিয়ন কণার কথা। এদের কৌণিক ভরবেগ হয় অর্ধপূর্ণ সংখ্যা, যেমন হাফ হতে পারে, 3/2 হতে পারে, অথবা 5/2 হতে পারে। পরিষ্কার না? অবশ্যই পরিষ্কার। জলের মতো না হলেও পরিষ্কার। আইনউদ্দিন বললেন, ফার্মিয়ন কণা নিয়ে যখন সুপার অ্যাটম তৈরি হবে, সেটি হবে পদার্থের ষষ্ঠ অবস্থা। এখন কি দেখলে? পদার্থের অবস্থা 6টা। ভূত তো পদার্থের অন্য একটা অবস্থা হতে পারে, সপ্তম অবস্থা হতে পারে না? অবশ্যই পারে। আইনউদ্দিন চিন্তিত গলায় বললেন, ভূতের কণার কৌণিক ভরবেগ হয়তো বোসন বা ফার্মিয়নের চেয়ে আলাদা। খুবই জটিল অবস্থা। তুমি চলে যাও, আমি চিন্তা করতে থাকি। তোমার ভাবি বাসায় না থাকায় চিন্তা করাটা আমার জন্য সহজ হয়েছে। তুমি একটা কাজ করো, মোড়ের দোকান থেকে ফ্লাস্ক ভর্তি করে চা এনে রেখে যাও। তোমার ভাবি যে একা চলে গেছে তা না, রহমতকেও সঙ্গে নিয়ে গেছে। উদ্দেশ্য আর কিছু না, আমাকে যন্ত্রণা দেয়া। সানাউল্লাহ ফ্লাস্ক ভর্তি চা, পাউরুটি, কলা, বিস্কিট, চানাচুর এবং 2টা সিদ্ধ ডিম আইনউদ্দিনের টেবিলে রেখে আবু করিমের সন্ধানে গেলেন। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, এই খবর পাওয়া গেছে। আবু করিম সাহেব বাসায় নেই। তার স্ত্রী ডক্টর শায়লা তাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে নিয়ে গেছেন। সাইকিয়াট্রিস্টের নাম ডাক্তার জোহরা খানম। হেডমিস্ট্রেস টাইপ চেহারা, নাকের নিচে লাল চুলের গোঁফ আছে। তার শরীর প্রকাণ্ড, মুখের হাও প্রকাণ্ড। যখন হাই তোলেন তখন তাকে শাড়ি পরা বাচ্চা জলহস্তির মতো দেখায়। ডাক্তার জোহরা খানম কয়েকটা কার্ড নিয়ে বসেছেন। কার্ডগুলিতে নানান ধরনের আঁকিবুকি আঁকা। পেশেন্ট এসব কার্ডের দিকে কিছুক্ষণ তাকাবে। তাকানোর পর কার্ডে কি আঁকা আছে বলে তার ধারণা সে বলবে। সেখান থেকে সাইকিয়াট্রিস্ট পেশেন্টের মানসিক অবস্থা সম্পর্কে একটা ধারণা করবেন। আবু করিম সাহেব? জি। ভালো আছেন? জি। আমি খুব সাধারণ একটা সাইকোলজিক্যাল টেস্ট দিয়ে শুরু করব। এই টেস্ট সম্পর্কে আপনি খুব ভালো জানেন। এই কার্ডটার দিকে তাকান। কার্ডে অস্পষ্ট কিছু ছবি আঁকা আছে। এই ছবিটা দেখে আপনার কি মনে হচ্ছে? ছবিতে কি আঁকা? আবু করিম দীর্ঘ সময় ছবির দিকে তাকিয়ে থেকে বললেন, চাল তার আচার, ছোবা ছোবা হয়ে আছে, জাল কম হয়েছে। এখন বলুন ছবিটা কিসের? আমের মিষ্টি আচার, কাশ্মীরি আচার নাম, যদিও এই ধরনের আচার কাশ্মীরে কখনো বানানো হয় না। এখন এই ছবিটা দেখুন তো, এটাও কি আচারের ছবি? জি না। এটা কিসের ছবি? হোমরুর ছবি।
হোমরুর হাতে 1 বোতল আমিষ আচার, তবে সে আচার সব খেয়ে শেষ করে ফেলেছে। মজা পেয়েছে, মুখ ভর্তি হাসি। হোমরুকে? হোমরু হল সানাউল্লার পোষা ভূত, সানাউল্লার সঙ্গেই থাকে। সানাউল্লাহ সাহেব কি আপনার বন্ধু? জি। আচ্ছা, কল্পনা করুন আপনি, আপনার স্ত্রী এবং সানাউল্লাহ সাহেব একটা নৌকায় করে যাচ্ছেন। আপনি সাঁতার জানেন একা, বাকি 2 জন জানেন না। হঠাৎ নৌকাডুবি হলো, আপনি যে কোনো একজনকে বাঁচাতে পারবেন। কাকে বাঁচাবেন? নৌকায় কি কোনো আচারের বোতল আছে? না। সানাউল্লার সঙ্গে কি হোমরু আছে? না। আবু করিম বললেন, আমি কাউকে বাঁচাবো না, কারণ আমি সাঁতার জানি না, তবে আমার বন্ধু সানাউল্লাহ আমাকে বাঁচাবে। সে সাঁতার জানে এবং তার মাথা খারাপ হলেও সে লোক ভালো। মাথা খারাপ কেন বলছেন? যে ভূত পালে তাকে আপনি মাথা খারাপ বলবেন না? ডাক্তার জোহরা খানম বেশ কিছু পরীক্ষা করলেন এবং এক পর্যায়ে শায়লাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, আপনার স্বামীর অবস্থা যথেষ্টই খারাপ। এখনও ভায়োলেন্ট হয়নি, তবে ভায়োলেন্ট হবার সব লক্ষণ পুরোদমে আছে। তাকে ঘরে আটকে রাখতে হবে, কখনোই বের হতে দেওয়া যাবে না। নিয়মিত ওষুধ খাওয়াতে হবে, বেশিরভাগই সিডেটিভ। আমার একটা ক্লিনিক আছে, নাম নিশ্চয়ই শুনেছেন, হোপ। আমি সাজেস্ট করব এই মুহূর্তেই ক্লিনিকে ভর্তি করে দিন। কেবিন রুম আছে, এসি আছে, কষ্ট হবে না। 1 মাস তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, বাইরে থেকে কোনো খাবার আসবে না। খাবার আমরা দেব, কিন্তু খরচ বেশি পড়বে, আগেই বলে দিচ্ছি। আবু করিমকে জোহরা খানমের হোপ ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তিনি বিস্মিত হয়ে দেখলেন কেবিনের বেডের সঙ্গে তার হাত পা বেঁধে ফেলা হয়েছে। হাত পা বাঁধা হবার পর অল্প বয়সী একটা নার্স সিরিঞ্জ নিয়ে ঢুকল ইঞ্জেকশন দেবার জন্যে। তিনি জিজ্ঞেস করলেন, কি ইঞ্জেকশন দিচ্ছ? নার্স বলল, দাদু, কি ইঞ্জেকশন দিচ্ছি সেটা তো আপনার জানার দরকার নেই। আবু করিম বললেন, জানার দরকার আছে, আমি একজন ডাক্তার। নার্স বলল, এখানে যারা ভর্তি হয় তারা সবাই এই ধরনের কথা বলে, কেউ ডাক্তার, কেউ মন্ত্রী, কেউ আবার মিলিটারি জেনারেল, ফিল্ড মার্শাল। তুমি ডাক্তার জোহরা খানমকে খবর দিয়ে আনো, তার সঙ্গে কথা বলা দরকার। উনি প্রয়োজন ছাড়া আসেন না দাদু। ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, টানা 12 ঘন্টা ঘুমাবেন। মা শোনো, আমি সত্যি একজন ডাক্তার। ডাক্তার দাদু, আরাম করে ঘুমান, ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এক্ষুনি ঘুমিয়ে পড়বেন। দাদু ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। আবু করিম টানা 10 ঘন্টা ঘুমালেন। ঘুম ভাঙার 1 ঘন্টার মধ্যেই আরেকটা ইঞ্জেকশন দিয়ে আবারও তাকে ঘুম পাড়িয়ে দেয়া হল। হাত এবং পায়ের বাঁধন খোলা হল না। ভূত বিশেষজ্ঞ বিখ্যাত থিওসফিস্ট এবং মিডিয়ামের চেহারা খানিকটা ভূতের মতোই, চোয়াল ভাঙা, 2 জুলপিতে সামান্য পাকা চুল ছাড়া মাথায় একটা চুলও নেই। মানুষের মাথা সচরাচর গোলাকার হয় না, এর একটা পারফেক্ট স্ফেয়ার। চোখ ইঁদুরের চোখের মতো পুতি পুতি, চোখের মনি স্থির না, মনে হয় সারাক্ষণ কিছু খুঁজছে, হয়তোবা ভূতই খুঁজছে। অতিরিক্ত রোগা একজন মানুষ, রোমান সিনেটরদের মতো গেরুয়া চাদর পরেছেন। ভদ্রলোকের নাম প্রফেসর টি আলী নরুন্দ। তিনি কোনো কলেজের অধ্যাপক না। ম্যাজিশিয়ান এবং জ্যোতিষীরা যেমন নামের আগে প্রফেসর লাগান, ইনিও তাই লাগিয়েছেন। নামের শেষে নরুন্দ কবি রবীন্দ্রনাথের দেয়া। রবীন্দ্রনাথ একবার প্ল্যান চেটে এসে বললেন, আলী শোন, তুই নামের শেষে নরুন্দ লাগাবি। প্রফেসর টি আলী বিনয়ের সঙ্গে বললেন, নরুন্দ শব্দটার অর্থ কি গুরুদেব? গুরুদেব বললেন, পরকালে আমার প্রধান কাজ হচ্ছে নতুন নতুন শব্দ তৈরি করা। নরুন্দ শব্দটা কিছুদিন হলো তৈরি করে দিয়েছি। এই শব্দ দিয়ে একটা গানও লিখেছি, দীর্ঘ 3 অন্তরার গান। প্রথম লাইন, গগনে গগনে নরুন্দের খেলা। নরুন্দ শব্দটার মানে দিয়েছি মেঘ, পরকালের শব্দ তো। ইহকালে তুমি ইচ্ছা করলে অন্য মানেও করতে পারো। প্রফেসর টি আলী নরুন্দ তার নামকরণের ইতিহাস বর্ণনা করে বললেন, এখন বলুন আপনাদের জন্য কি করতে পারি। মৃত আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে চান? কথা বলিয়ে দেব, তবে টাটকা মরা হলে দ্রুত আত্মা নিয়ে আসব।
10-12 বছর হয়ে গেলে সমস্যা। কাদের খান ভয়ে ভয়ে বললেন, কি সমস্যা? আত্মা ঊর্ধ্বলোকে চলে যায়, ডেকে আনতে কষ্ট হয়। রবীন্দ্রনাথের আত্মাকে অনেকবার এনেছি তো, এখন ডাকলেই চলে আসেন। আমাকে অত্যন্ত স্নেহ করেন। স্নেহ করেন বলেই নাম দিয়েছেন নরুন্দ। কবিগুরুর স্নেহ কখনো পাবও ভাবিনি। সানাউল্লাহ বললেন, আমরা আসলে কোনো আত্মার সঙ্গে কথা বলতে চাচ্ছি না, ভূত প্রেত নিয়ে একটু জানতে এসেছি। ভূত নিয়ে একটা বই লিখছি বলেই জানতে চাচ্ছি। শুনেছি এই বিষয়ে আপনার অগাধ জ্ঞান। নরুন্দ বললেন, অল্প কিছু জানি, অহংকার করার মতো কিছু না। আইনস্টাইনের মতো বলতে হয় আমি জ্ঞান সমুদ্রের নুড়ি কুড়াচ্ছি। সানাউল্লাহ বললেন, স্যার কিছু মনে করবেন না, কথাটা বিজ্ঞানী নিউটনের। নরুন্দ কঠিন চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, কথাটা আমি সরাসরি আইনস্টাইনের কাছেই শুনেছি। প্রায়ই চক্রে ওনাকে আহ্বান করা হয়, ওনার কাছ থেকে পদার্থবিদ্যার নানান কথা শুনি। পরকালেও গবেষণার মধ্যে আছেন, তবে বেচারা অত্যন্ত লজ্জিত। কাদের খান বললেন, লজ্জিত কেন? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে তিনি কিছু ভুল করেছেন। এই ভুলটা পৃথিবীর পদার্থবিদরা ধরতে পারছেন না বলেই লজ্জিত। ভুলটার কারণেই ডার্ক ম্যাটার নিয়ে বিভ্রান্তি থেকে যাচ্ছে। আইনস্টাইন স্যারের কাছ থেকে অদ্ভুত অদ্ভুত জ্ঞানের কথা শুনি, এত ভালো লাগে। কাদের খান বললেন, একটা জ্ঞানের কথা আমাদের বলুন প্লিজ। নরুন্দ সিগারেট ধরাতে ধরাতে বললেন, ইহকালে আলোর গতি ধ্রুব, সেকেন্ডে 1,86,000 মাইল, কিন্তু পরকালে আলোর গতি ধ্রুব না। যে যার ইচ্ছে মতো আলোর গতি ঠিক করতে পারে। এই কারণে পরকাল হচ্ছে আলোরই খেলা। আপনারা চা খাবেন? সানাউল্লাহ বললেন, চা খাবো না, ভূত বিষয়ে যদি কিছু বলেন, অনেক দূর থেকে এসেছি। নরুন্দ বললেন, 4-5 মিনিটে তো কিছুই বলতে পারবো না, ঘন্টার পর ঘন্টা কথা বলতে হবে। অত সময় আমার নেই, আপনাদেরও নিশ্চয় নেই। সানাউল্লাহ বললেন, আমাদের সময়ের সমস্যা নেই, আপনার সমস্যাটাই প্রধান। বেসিক জিনিসগুলো আজ বলে দিচ্ছি, আরেকদিন অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসবেন, আপনাদের চক্রে ঢুকিয়ে দেব, সরাসরি আত্মার সঙ্গে যোগাযোগ হবে। কাদের খান বলল, স্যার আপনি যেদিন অ্যাপয়েন্টমেন্ট দেবেন সেদিনই চলে আসব। নরুন বললেন, চক্রে বসার ফি বাবদ আমি পার পার্সন 2,000 করে টাকা নিই, আগে ভাগেই বলে দিলাম। কাদের খান বললেন, বলে ভালোই করেছেন স্যার, আমি একটু টানাটানির মধ্যে আছি। সানাউল্লাহ স্যার বসবেন, এইসব বিষয়ে ওনারই বেশি জানা দরকার। নরুন ভূত পরকাল বিষয়ে যা বললেন তা হচ্ছে আত্মা বা সোল অবিনশ্বর, আত্মারাই ঘোরাফেরা করেন, তাদেরকে আমরা ভূত বলে ভুল করি। ভূত হচ্ছে পরকালের জীবজন্তু, এদের জন্ম মৃত্যু আছে। সানাউল্লাহ বললেন, আমরা যেমন মৃত্যুর পর পরকালে যাচ্ছি, ভূতেরা কোথায় যায়? নরুন বললেন, ওদের জন্য আলাদা পরকাল আছে। সেই পরকাল হচ্ছে শুদ্ধতা শিক্ষার আবাস। সেখানে তারা শুদ্ধ হয়, শুদ্ধ হবার পর তারা মানুষ টাইটেল পায়। পুরোপুরি মানুষ হওয়া অবশ্য তাদের পক্ষে সম্ভব হয় না, তারা হয় ভূমানুষ অর্থাৎ ভূত মানুষ। এদের একজনকে আমি চক্রে আহ্বান করেছিলাম, অত্যন্ত ফ্রাস্ট্রেটেড তার কথাবার্তা। কাদের খান বললেন, স্যার একটু পরিষ্কার করে যদি বলেন, কিছুই বুঝতে পারছি না। নরুন বললেন, 5 মিনিট কথা বলি সব বুঝে ফেলতে চান, তা কি হয়? আমি বছরের পর বছর এই বিষয় নিয়ে কাজ করে সামান্য একটা নুড়ি কুড়িয়ে পেয়েছি। সানাউল্লাহ বলেন, স্যার বিদায় দেন, যাই, আপনার সঙ্গে কথা বলে অত্যন্ত আনন্দ পেয়েছি। নরুন বললেন, আমার আধা ঘন্টার সময় নিয়েছেন, তার ফিস বাবদ দুজনের 500 টাকা হয়। আপনারা 400 টাকা দিন, আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিলাম। ভূত নিয়ে বই লিখছেন বলি এই ডিসকাউন্ট। সানাউল্লাহ 500 টাকার একটা নোট বের করে বললেন, স্যার পুরোটাই রেখে দিন। নরুন্দ টাকা পাঞ্জাবির পকেটে রাখতে রাখতে বললেন, আপনি আগামী বুধবার চলে আসুন, চক্রে বসিয়ে দেব। ওই দিন কবিগুরুকে ডাকব, প্রয়োজনে তার কাছ থেকে একটা নামও নিতে পারেন। কাদের খান রাস্তায় নেমেই বলল, বিরাট ফ্রড। কি বলেন স্যার? সানাউল্লাহ বললেন, চট করে কাউকে ফ্রড বলাটা ঠিক না,
ভেতরে জিনিস আছে আমরা বুঝতে পারছি না। আলোর গতি নিয়ে উনি যে কথাটা বললেন সেটা শুদ্ধ জ্ঞানের কথা। দেখি চক্রে এসে কি হয়। 2,000 টাকা খামোখা নষ্ট করবেন? সানাউল্লাহ বললেন, নষ্ট তো নাও হতে পারে, সবকিছু নেগেটিভভাবে চিন্তা করা ঠিক না। রাত বেশি হয়নি, 8টা বাজে। সানাউল্লাহ কাদের খানকে নিয়ে হোপ ক্লিনিকে গেলেন। বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে না, সানাউল্লাহর অস্থির লাগছে। এর আগেও তিনি 2বার হোপ ক্লিনিকে এসেছেন, দেখা হয়নি। আজ আরেকবার চেষ্টা নেবেন। রোগীর সঙ্গে কেউ দেখা করতে পারবে না, এটা কেমন কথা? বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে বরং রোগীর মন প্রফুল্ল হবে। আজও দেখা হল না। রিসিপশনে বসে অবিকল চামচিকার মতো মেয়েটি বলল, পেশেন্ট ঘুমোচ্ছে। সানাউল্লাহ বললেন, মাত্র 8টা বাজে, এর মধ্যেই পেশেন্ট ঘুমাচ্ছে? রিসিপশনিস্ট বলল, আমাদের এখানকার নিয়ম হচ্ছে সন্ধ্যা 7টায় ডিনার দেয়া হয়, 7:30টার মধ্যে পেশেন্টকে ঘুম পাড়িয়ে দেয়া হয়। মেন্টাল পেশেন্টের জন্য ঘুমটাই একমাত্র চিকিৎসা। কাদের খান বললেন, একটু খোঁজ নিয়ে দেখুন না ম্যাডাম, হয়তো জেগে আছেন। রিসেপশনিস্ট বলল, প্রথম কথা পেশেন্ট ঘুমোচ্ছে, আর দ্বিতীয় কথা জেগে থাকলেও দেখা করতে দেয়া হবে না। আমরা পেশেন্টকে আইসোলেশনে রাখি। ওনাকে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে দেয়া হয় না, আর আপনারা তো দূরের। সানাউল্লাহ বললেন, আমি দূরের কেউ না, আমি তার ঘনিষ্ঠ বন্ধু। পাগলের আবার বন্ধু কি? পাগলের কাছে সবাই বন্ধু, আবার সবাই শত্রু, বুঝেছেন? এখন বিদায় হন। আবু করিম জেগে আছেন। এখন তিনি বাঁধা অবস্থায় নেই। বিছানায় পা ঝুলিয়ে হতাশ ভঙ্গিতে বসে আছেন। ঘুমের ইঞ্জেকশন নিয়ে তার মধ্যে জবুথবু ভাব চলে এসেছে। তিনি হতাশ চোখে নার্সের দিকে তাকিয়ে আছেন। নার্স সিরিঞ্জে ওষুধ ভরছে। আবু করিম বললেন, ইঞ্জেকশনটা 2 মিনিট পর দাও, 2 মিনিট তোমার সঙ্গে কথা বলি। 2 মিনিট প্রেম করতে চান? প্রথম দিনই তোমাকে মা বলে ডেকেছিলাম, তুমি মনে হয় ভুলে গেছ। 2 মিনিট সময় দেয়া যাবে না, 1 মিনিট দিলাম, বলুন কি বলবেন। আমি আমার বন্ধু সানাউল্লাহকে একটা চিঠি লিখেছি। চিঠিতে পুনশ্চ দিয়ে লিখেছি যে তোমাকে এই চিঠিটা যে দেবে তুমি সঙ্গে সঙ্গে তাকে নগদ 10,000 টাকা দেবে। আমার বন্ধু টাকাটা অবশ্যই দেবে। এখন মা বলো তো, তুমি কি চিঠিটা তাকে পৌঁছে দিয়ে 10,000 টাকা রোজগার করতে চাও? আমার বালিশের নিচে চিঠিটা আছে। নার্স বলল, আপনার 1 মিনিট শেষ, হাত বাড়ান, ইঞ্জেকশন দেব। হতাশ আবু করিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাত বাড়ালেন। আইনউদ্দিনকে হোপ ক্লিনিকে ভর্তি করার ব্যবস্থা গোপনে গোপনে করা হয়েছে। আইনউদ্দিনের শাশুড়ি মেয়ে রুবাকে নিয়ে কাজটা করেছেন। ডাক্তার জোহরা খানম ফিজিক্সের ছাত্রী সেজে গোপনে দেখেও গেছেন। তিনি বলেছেন, পেশেন্টের কথাবার্তা আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও পেশেন্ট সিঙ্গেল ট্র্যাক হয়ে গেছে। যে কোনো মুহূর্তে ট্র্যাকচ্যুত হবে, তখনই ভায়োলেন্ট হয়ে যাবে। ট্র্যাকচ্যুত হবার আগেই তাকে ক্লিনিকে ভর্তি করা দরকার। আপনারা ভুলিয়ে ভালিয়ে কোনো রকমে তাকে ক্লিনিকের গেট পর্যন্ত আনুন, বাকিটা আমার লোকজন করবে। আইনউদ্দিনের স্ত্রী এবং শাশুড়ি আজ এই উদ্দেশ্যেই সন্ধ্যা থেকে বসে আছেন। বেড়াতে যাবার কথা বলে আইনউদ্দিনকে গাড়িতে তোলা হবে। আইনউদ্দিন রাজি হয়েছেন। তিনি বলেছেন একটা জটিল অঙ্ক করছেন, অঙ্ক শেষ হলেই গাড়িতে উঠবেন। রাত 8টা বাজে, অঙ্ক শেষ হচ্ছে না। সালেহা বেগম বললেন, বাবা এটা কি অঙ্ক, এত সময় লাগছে? আইনউদ্দিন বললেন, ভূত বিষয়ক একটা অঙ্ক। ভূতের অঙ্ক? জি, বিষয়টা হচ্ছে আমি ভূতের একটা কাল্পনিক সমীকরণ দাঁড় করিয়েছি। ভূত কণার কৌণিক ভরবেগ হিসেবে ফার্মিয়ন কণা নিয়েছি, তবে তার সঙ্গে একটা ইমাজিনারি নাম্বার বসিয়ে দিয়েছি, অর্থাৎ √(-1). যেহেতু ভূত একটা ইমাজিনারি বিষয়, ইমাজিনারি নাম্বারটাই আসা উচিত। সালেহা বেগম মেয়ের সঙ্গে চোখ চাওয়াচাওয়ি করলেন। রুবা বলল, তোমার এই ভূতের অঙ্ক শেষ হতে কতক্ষণ লাগবে? আইনউদ্দিন বললেন, বুঝতে পারছি না। রুবা বলল, 1 ঘন্টার জন্য অঙ্কটা বন্ধ রাখো, আমরা এর মধ্যে ঘুরে চলে আসব। আইনউদ্দিন বললেন, কোথায় যাব? সালেহা বেগম বললেন, একটু আগে কি বললাম,
আমার এক পরিচিত রোগী হোপ ক্লিনিকে ভর্তি হয়েছে, তাকে দেখে আসব। আইনুদ্দিন বললেন, আমি তাকে দেখে কি করব? আমি তো আর ডাক্তার না। রুবা বলল, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া হলো সামাজিকতা। তুমি তো রাজি হয়েছিলে যাবে, এখন গাইগুই করছো কেন? অঙ্ক করছি তো। তোমার অঙ্ক পালিয়ে যাচ্ছে না, 1 ঘন্টার মধ্যে আবার শুরু করতে পারবে। আইনুদ্দিন বললেন, আচ্ছা ঠিক আছে। সালেহা বেগম বললেন, তুমি বরং একটা কাজ করো, তোমার খাতা কলম সাথে নিয়ে নাও, গাড়িতে যেতে যেতে ভূতের অঙ্ক করবে। এই বলেই তিনি মেয়ের দিকে তাকিয়ে চোখ টিপ দিলেন। আইনুদ্দিন খাতা এবং কলম নিয়ে উঠে দাঁড়ালেন। তখনই তার হঠাৎ মনে হল, প্রকৃতি জটিলতা পছন্দ করে না। তিনি অকারণেই সমীকরণ জটিল করছেন। ভূতের কণা হওয়া উচিত বোসন কণা। নতুন এই বিষয় মাথায় নিয়ে হাসপাতালে যাবার প্রশ্নই ওঠে না। তিনি বললেন, 1 মিনিট সময় চাই, বাথরুমে যাব। সালেহা বেগম দরাজ গলায় বললেন, 1 মিনিট কেন, যতক্ষণ লাগে সময় নাও, ভালো মতো হাত মুখ ধুয়ে নিও। ভূতের অঙ্ক করতে করতে তোমাকে দেখাচ্ছেও ভূতের মতো। আইনুদ্দিন বাথরুমে না ঢুকে পেছন দরজা দিয়ে বের হয়ে গেলেন। তার গন্তব্য সানাউল্লার বাড়ি। তিনি ঠিক করেছেন, অঙ্ক শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকবেন। সালেহা বেগম হোপ ক্লিনিকে জোহরা খানমকে টেলিফোন করে জানালেন, রোগী নিয়ে কিছুক্ষণের মধ্যে রওনা হচ্ছি। রোগী এখন বাথরুমে, বাথরুম থেকে বের হলেই রওনা হব। গাড়ি রেডি আছে। রোগীর অবস্থা তো খুবই খারাপ, এখন সে ভূতের অঙ্ক করছে। জোহরা খানম বললেন, কোনো রকমে ক্লিনিকে নিয়ে আসুন, ভূতের অঙ্ক চিরজীবনের মতো ভুলিয়ে দেব। রাত 11টায় আইনুদ্দিন অনেক ঝামেলা করে সানাউল্লার বাড়ি খুঁজে পেলেন। আইনুদ্দিনের চেহারা উদ্ভ্রান্ত। তিনি মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিলেন সানাউল্লার বাড়ি খুঁজে পাবেন না, বাকি জীবন তাকে রিকশায় বসে কাটাতে হবে। এটা কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে রিকশা ভাড়া। তিনি শূন্য পকেটে বের হয়েছেন। 3 দিন হল আইনুদ্দিন মহানন্দে সানাউল্লার বাড়িতে বাস করছেন। তাকে আলাদা একটা ঘর দেয়া হয়েছে, চেয়ার টেবিল দেয়া হয়েছে, নীলক্ষেত থেকে বিশাল সাইজের কোলবালিশ কিনে আনা হয়েছে। দিনের মধ্যে কয়েকবার কোলবালিশ জড়িয়ে শুয়ে থাকা তার অভ্যাস। আইনুদ্দিনের রুটিন এরকম, সকাল 6টায় ঘুম থেকে জাগেন, 1 কাপ লিকার চা খেয়ে এবং ফিজিক্স ইন ট্রাবল বইটা নিয়ে বাথরুমে ঢুকে যান। সকাল 7টা নাস্তা খেয়ে লেখার টেবিলে অঙ্ক কষার শুরু। সকাল 10টায় অঙ্কে বিরতি, কোলবালিশ জড়িয়ে শুয়ে থাকা। সকাল 11টায় আবার অঙ্ক শুরু। দুপুর 1টায় লাঞ্চ শেষ করে কোলবালিশ জড়িয়ে ঘুম। দুপুর 3টা কোলবালিশ জড়িয়ে শুয়ে থাকা। সন্ধ্যা 6টা অঙ্ক শুরু। রাত 11টা রাতের খাবার এবং 1 ঘুমে রাত কাবার। সানাউল্লার সঙ্গে তার কথাবার্তা হয় না বললেই ঠিক বলা হয়। রফিক এই মানুষটাকে দেখে মুগ্ধ। সে এসে সানাউল্লাহকে বলল, বিরাট পাগল আদমি স্যার। সানাউল্লাহ বললেন, কি করে বুঝলি পাগল আদমি? প্রথম রাইতেই বলছি স্যার, আমার নাম রফিক। কিছু যদি লাগে রফিক বললে আওয়াজ দিলে ছুটে আসব। সকালবেলা জিজ্ঞাসা করে, এই তোমার কি নাম? নাম বললাম। সন্ধ্যাবেলা আবার জিগায়, এই তোমার নাম কি? দিনের মধ্যে কয়েকবার উনারে নাম বলতে হয়। সানাউল্লাহ বললেন, অতিরিক্ত জ্ঞানের মানুষ তো, এই জন্য এরকম। রফিক বলল, খাওয়া খাদ্য নিয়ে ওনার কোনো চিন্তা নাই, যা দিতেছি খায়া ফেলতেছে। লবণ ছাড়া একবার তরকারি রাঁধতে দিলাম, আপনারে আলাদা লবণ দিয়ে দিছি, ওনারে লবণের 1 দানাও দিই নাই, খায়া ফেলছে, কিছুই বুঝে নাই। এরকম আর করবি না, যত্ন করবি। অবশ্যই যত্ন করব স্যার। জ্ঞানী মানুষের যত্ন না করলে কার যত্ন করব? মূর্খের যত্ন? বাপ মা এই জন্যে আমারে পয়দা করে নাই। সানাউল্লাহ ভেবেছিলেন হোমরু ডমরুর সঙ্গে আইনুদ্দিনের পরিচয় করিয়ে দেবেন। শেষে পরিকল্পনা বাদ দিয়েছেন। ভূতের বাচ্চা দেখে মানুষটা ঘাবড়েও যেতে পারে। জটিল অঙ্ক নিয়ে বসেছে, শেষে অঙ্কে গণ্ডগোল হয়ে যাবে। হোমরু ডমরুকে আইনুদ্দিনের কথা বলেছেন। তারাও আড়াল থেকে দেখে এসেছে। তারা আইনুদ্দিনের নাম দিয়েছে অঙ্ক চাচ্চু। সানাউল্লাহ এখন নিয়ম করে তাদের লেখাপড়া শেখাচ্ছেন।
যুক্তাক্ষর ছাড়া বাংলা শব্দ দুজনেই পড়তে পারে। হোমরু যোগ বিয়োগ শিখে ফেলেছে। ডমরু মনে হচ্ছে অঙ্কে একটু কাঁচা। লেখাপড়া সানাউল্লাহ খুব কায়দা করে শেখাচ্ছেন। রফিককেও সঙ্গে নিয়ে বসছেন, তিনজন একসঙ্গে শিখছে। কাজেই রফিক কিছু বুঝতে পারছে না। হোমরু ডমরু রফিকের আশেপাশেই ঘুরঘুর করে, কিন্তু রফিক তাদের দেখতে পায় না, অথচ তিনি নিজে স্পষ্ট দেখছেন। মাঝে মাঝে তার নিজের ক্ষীণ সন্দেহ হয়, হোমরু ডমরু তার নিজের মনের কল্পনা না তো। পর মুহূর্তেই এই চিন্তা ঝেড়ে ফেলে দেন। মনের কল্পনা হলে রোজ যে ব্যাটারি কিনে আনছেন সেগুলো খাচ্ছে কে? হোমরু ডমরুর উপর তার অস্বাভাবিক মায়া পড়ে গেছে। তারা এখন আর খাটের নিচে ঘুমায় না, সানাউল্লাহর সঙ্গে খাটের উপরেই ঘুমায়। সানাউল্লাহকে রাতে গল্প শোনাতে হয়। ঠাকুমার ঝুলি বইটা তিনি কিনে এনেছেন, রোজ রাতে বই থেকে 10 পাতা পড়ে শোনাতে হয়। তিনি চেষ্টা করছেন দুই ভাই বোনের রাতে জেগে থাকার অভ্যাসটা দূর করতে। মানুষের সঙ্গে যেহেতু বাস করছে, তাদের মানুষের স্বভাব গ্রহণ করাই ভালো। ডমরু এখন রাতে ঘুমানোর অভ্যাস করে ফেলেছে। হোমরু ঘুমাচ্ছে না, তবে হাই তোলা শুরু করেছে। মনে হয় কিছুদিন পর সে নিজেও ঘুমাতে শুরু করবে। সানাউল্লাহ ভূত সমাজের জন্য কিছু করতে চান। প্রাণী হিসেবে মানুষের অবস্থান ভূতের উপরে। ওপরের অবস্থানের প্রাণী দুর্বলের জন্য কিছু করবে, সেটাই স্বাভাবিক। ভূতেদের জন্য তিনি কি করবেন তা মোটামুটি ঠিক করে ফেলেছেন। বাসস্থান সমস্যার সমাধান করবেন। যেসব গাছে ভূতেরা থাকতে চায় সেসব গাছ ঢাকা শহরের বিভিন্ন স্থানে লাগানো, যেমন শ্যাওড়া গাছ, তেঁতুল গাছ, বেল গাছ, বাঁশ ঝাড়। অনাথ ভূত শিশু কিংবা পিতামাতা পরিত্যক্ত ভূত শিশুদের জন্য একটা এতিমখানা প্রতিষ্ঠা করবেন। ভূতেদের আদমশুমারি অর্থাৎ ভূতশুমারি করবেন, যাতে বাংলাদেশে ভূতের প্রকৃত সংখ্যা জানা যায়। ভূতেরা ঠিকমতো খাদ্য খাচ্ছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। খাদ্যের অভাবে এরা যেন কষ্ট না পায়। তাদের শিক্ষার দিকটাও দেখতে হবে। জ্ঞান বিজ্ঞানে মানুষ এতটা এগিয়েছে, ভূতেরা শিক্ষার অভাবে পিছিয়ে থাকবে, এটা কেমন কথা? সানাউল্লাহ একদিন অ্যাপয়েন্টমেন্ট করে ঢাকা সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে দেখা করতে গেলেন। যেসব ভূত ঢাকা শহরে বাস করে তাদের নগরের সুযোগ সুবিধা গ্রহণের পূর্ণ অধিকার আছে, এই বিষয়টাই ওনাকে বুঝিয়ে বলা। চিফ ইঞ্জিনিয়ার সাহেব অবাক হয়ে বললেন, ঢাকা শহরে আপনি শ্যাওড়া গাছ আর বাঁশ গাছ লাগাতে চান? সানাউল্লাহ বললেন, জি জনাব, নিজের খরচে করব, এতে বাসস্থান সমস্যার আশু সমাধান হবে। কার বাসস্থান? ভূতেদের। তাদের দিক থেকে মুখ ফিরে নিলে তো হবে না, ওদের সুযোগ সুবিধা আমাদের দেখতে হবে। তারা আমাদের মতোই ঢাকা শহরে বাস করছে, যদিও মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিচ্ছে না, প্রয়োজনে দেবে। আপনি কি সত্যি সত্যি ভূতেদের জন্য শ্যাওড়া গাছ লাগাতে চাচ্ছেন? জি জনাব, আমি পুরো বিষয়টা ব্যাখ্যা করে মেয়র সাহেবের কাছে একটা আর্জিনামা লিখিয়ে এনেছি। আর্জিনামা রেখে যান, আমি মেয়র সাহেবের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব। সানাউল্লাহ বললেন, আপনার অশেষ মেহেরবানি। ভূত সমাজের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আমার কৃতজ্ঞতা। চিফ ইঞ্জিনিয়ার বললেন, ভাই, যদি কিছু মনে না করেন, আপনার কিন্তু ভালো চিকিৎসা দরকার। সানাউল্লাহ বললেন, আমার মেয়ে জামিনেরও তাই ধারণা। সে অস্ট্রেলিয়ায় থাকে, আমাকে নিয়ে যাচ্ছে। প্রয়োজনে অস্ট্রেলিয়ায় চিকিৎসা নেব, মেয়ে দেখবে। মেয়ের কাছে থাকুন, ভালো থাকবেন। ভূতেদের নিয়ে ভূতেরা চিন্তা করুক, তাই না? আরেকটা কথা, ভূতেদের প্রতি আপনার এত মমতা, আপনি নিজে কখনো ভূত দেখেছেন? সানাউল্লাহ বললেন, ভূতের 2 বাচ্চা আমার সঙ্গেই থাকে, এরা ভাই বোন। বোনটা আমাকে বাবা ডাকে। এই তথ্যটা আপনাকে প্রথম জানালাম, আর কেউ জানে না। আমার মেয়ে জাবিনকেও বলিনি। একটা ভূতের বাচ্চা আমাকে বাবা ডাকছে, এটা জানলে সে মনে কষ্ট পেতে পারে। চা খাবেন? চা খাবো না ভাই, আপনি যে চা খাওয়াতে চেয়েছেন এটাই যথেষ্ট। অফিস আদালতে এই কাজটা আজকাল কেউ করে না। সবাই আছে নিজের ধান্দায়, সবাই দেখছে নিজেদের স্বার্থ।
আমার মেয়ে আমাকে নিয়ে যেতে চাচ্ছে, সেও দেখছে নিজের স্বার্থ। সে একবারও চিন্তা করছে না ভূতের বাচ্চা দুটোর কি হবে, এদের কার কাছে রেখে যাব। চিফ ইঞ্জিনিয়ার বললেন, আপনি সঙ্গে করে নিয়ে যান, ভূতের 2 বাচ্চার তো ভিসাও লাগবে না, টিকিটও লাগবে না। সানাউল্লাহ আনন্দিত গলায় বললেন, অতি উত্তম প্রস্তাব দিয়েছেন ভাই, আমার মাথায় বিষয়টা একবারও আসেনি। আপনার এখানে আসা সার্থক হয়েছে। যদি সময় পান অস্ট্রেলিয়া যাবার আগে একবার আসবেন। অবশ্যই আসব। সবচেয়ে ভালো হয় যদি আমার বাসায় একবার আসেন। আপনার নিজের মুখ থেকে পোষা ভূতের গল্প শুনলে আমার ছেলেমেয়েরা মজা পাবে। ওরা আমার কাছে রোজ রাতে ভূতের গল্প শুনতে চায়। আমি কোনো ভূতের গল্প জানি না বলে বলতে পারি না। কবে যেতে বলছেন? দেরি করে লাভ কি, আজই চলে আসুন, আমি ধানমন্ডিতে থাকি। সানাউল্লাহ বললেন, ভাই আজ তো যেতে পারবো না, আজ কবিগুরু রবীন্দ্রনাথের আত্মাকে আনা হবে চক্রের মাধ্যমে। নরুন সাহেব ব্যবস্থা করেছেন, উনি থিওসফিস্ট, বিখ্যাত মিডিয়াম। চিফ ইঞ্জিনিয়ার ড্রয়ার থেকে তার একটা কার্ড বের করে দিতে দিতে বললেন, কার্ডটা রেখে দিন, ঠিকানা লেখা আছে, যে কোনো সন্ধ্যায় টেলিফোন করে বাসায় চলে আসবেন। আমার ছেলেমেয়েরা আপনার ভূতের বাচ্চার গল্প শুনবে, রবীন্দ্রনাথের আত্মার সঙ্গে দেখা হওয়ার গল্পও শুনবে। নরুন সাহেবের বাড়িতে ভৌতিক চক্র বসেছে। একটা গোল টেবিলের চারপাশে হাত ধরাধরি করে 5 জন বসা, সবার হাত টেবিলে রাখা। টেবিলের মাঝখানে একটা মোমবাতি জ্বলছে, এছাড়া ঘরে কোনো আলো নেই। নরুনদের গলায় বেলি ফুলের মালা, মোমবাতির নিচেও কিছু টাটকা বেলি ফুল রাখা হয়েছে। বেলি ফুলের কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না। ঘরের এক কোণায় ধূপ পোড়ানো হয়েছে, ঘর ভর্তি ধূপের গন্ধ। নরুন কথা বলা শুরু করলেন, ভৌতিক চক্রে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে যারা আছেন তারা একাধিকবার চক্রে বসেছেন। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নতুন সদস্য জনাব সানাউল্লাহ। তিনি একজন বিশিষ্ট গ্রন্থকার। তার সঙ্গে কথাবার্তা থেকে কিছুক্ষণ আগে জেনেছি তিনি যে গ্রন্থটি রচনা করছেন তার নাম দিনের শেষে ভূতের দেশে। এই নামটি কবিগুরুর গান থেকে ধার করা। আজ আমরা কবিগুরুকে চক্রে আহ্বান করব। আপনারা সবাই চোখ বন্ধ করে এক মনে বলবেন, গুরুদেব আসুন, আমরা আপনার প্রতীক্ষায়। কেউ হাত ছাড়বেন না। আমরা হাতে হাত ধরে গোল করে বসেছি। এই কারণে একটি চৌম্বক আবেশের তৈরি হয়েছে। যখন আবেশ জোরালো হবে তখন চৌম্বক ঝড় পরকালে ধাক্কা দেবে। কবিগুরু আমাদের আহ্বানে সাড়া দিয়ে চলে আসবেন। সানাউল্লাহ আশ্চর্য হয়ে বললেন, উনাকে কি চোখের সামনে দেখব? নরুন অত্যন্ত বিরক্ত হয়ে সানাউল্লাহর দিকে তাকালেন। নরুনদের অ্যাসিস্ট্যান্ট আজগর মিয়া নরুনদের ডান দিকে বসেছেন। কাকলাসের মতো চেহারা, নাকের নিচে বিরাট গোঁফ। গোঁফটা এমন যে মনে হয় গাম দিয়ে লাগানো, কথা বললেই খুলে পড়ে যাবে। আজগর মিয়া বললেন, রবীন্দ্রনাথের আত্মা স্যারের উপর ভর করবে, তখন রবীন্দ্রনাথের হয়ে স্যার কথা বলবেন। স্যারের উপর ভর করার কারণ একটাই, স্যারের মতো মিডিয়াম অতি দুর্লভ। নরুন বললেন, অতি উচ্চ শ্রেণীর ভৌতিক চক্রে অবশ্য চর্মচক্ষেও আত্মা দেখা যায়। আমার কয়েকবার সেই সৌভাগ্য হয়েছে। শেক্সপিয়র সাহেবকে দেখেছি, তার সঙ্গে হ্যান্ডশেকও করেছি। সেই গল্প আরেকদিন করব। যাই হোক, আপনারা আহ্বান শুরু করুন। আত্মার আবির্ভাবের পর তাকে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করবেন বিনয় এবং ভদ্রতার সঙ্গে। সবার চোখ বন্ধ। বলুন, গুরুদেব আসুন, আমরা আপনার প্রতীক্ষায়। কিছুক্ষণের মধ্যেই নরুনদের শরীর কাঁপতে লাগল। তিনি ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলেন, মাথা পেন্ডুলামের মতো দুলতে লাগল। আজগরি মিয়া বললেন, গুরুদেব চলে এসেছেন, সবাই বলুন সুস্বাগতম। সবাই বলল, সুস্বাগতম। নরুন চোখ মেলে সবার দিকে তাকালেন এবং খানিকটা মেয়েলি গলায় বললেন, তোমরা ভালো আছো? বলেই তাকালেন সানাউল্লাহর দিকে। সানাউল্লাহ ভীত গলায় বললেন, স্যার আমি ভালো আছি, অন্যদের কথা বলতে পারছি না। আপনি কেমন আছেন? আমি অনিত্য, জগৎ অনিত্য, এই অনিত্যের মাঝেই নিত্যের অনুসন্ধানে ব্যস্ত আছি।
এখনো কি কবিতা রচনা করেন? আমি যেখানে বাস করি সেখানে কাগজও নেই, কলমও নেই, তারপরেও মনে মনে কাব্য রচনা করি। অবসরে নিজের লেখা পুরনো কবিতাগুলো আবৃত্তি করি। শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো 2 ফোঁটা দিলেম শিশির। সানাউল্লাহ বিস্মিত হয়ে বললেন, নিজের কবিতা ভুল করেছেন স্যার, 2 ফোঁটা না, শিশির 1 ফোঁটা হবে। রবীন্দ্রনাথ বললেন, মর্তে আমি 1 ফোঁটা শিশিরের কথাই লিখেছিলাম, পরকালে এসে মনে হলো এই কৃপণতা আমাকে মানায় না, শিশির 2 ফোঁটা হওয়াই উচিত, কাজেই কারেকশন করেছি। কথা শেষ হবার আগেই নরুন গোঁ গোঁ শব্দ করতে করতে ধড়াম করে টেবিলে পড়ে গেলেন। আজগর মিয়া বললেন, কিছু একটা সমস্যা হয়েছে, গুরুদেব চলে গেছেন, আজকের মতো চক্রের সমাপ্তি, সবাই যার যার বাড়িতে চলে যান, স্যার অজ্ঞান হয়ে গেছেন, তাকে মেডিকেলে নিতে হতে পারে। সানাউল্লাহ বন্ধুকে নিয়ে রাতের খাওয়া খেতে বসেছেন। আইনউদ্দিনকে অত্যন্ত চিন্তিত মনে হচ্ছে। বেচারা অঙ্ক নিয়ে অতিরিক্ত পরিশ্রম করছেন বোঝাই যাচ্ছে। চোখের নিচে গাঢ় হয়ে কালি পড়েছে। সানাউল্লাহ বললেন, অঙ্ক কোন পর্যায়ে আছে? আইনউদ্দিন বললেন, একটা ওয়েভ ফাংশন দাঁড় করিয়ে ফেলেছি। তাহলে তো মনে হয় অনেক দূর চলে গেছ। আইনউদ্দিন চিন্তিত গলায় বললেন, তা না, জিনিস আরও জটিল হচ্ছে। সানাউল্লাহ বললেন, রুবা ভাবি অস্থির হয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছেন, তুমি যে আমার এখানে আছো তা জানাবো? ভুলেও না, এখানে আমি ভালো আছি, শুধু খাবার দাবারে মাঝে মাঝে সমস্যা হচ্ছে সামান্য। কি সমস্যা? তোমার কাজের ছেলে, ওর নামটা কি জানো? রফিক। রফিক ছেলেটা রান্নাবান্নায় বিশেষ পারদর্শী বলে মনে হচ্ছে না, প্রায় লবণ ছাড়া তরকারি নাচ্ছে। তুমি আলাভোলা মানুষ বলে কিছু বুঝতে পারছো না। একদিন সকালে আমাকে চিনির বদলে লবণ দিয়ে চা দিল। ওকে কিছু বলো না কেন? লজ্জা পাবে বলে কিছু বলি না, মানুষ হয়ে জন্মেছে, ভুল তো করবেই। খাওয়া দাওয়া শেষ করে সানাউল্লাহ রাতে ঘুমোতে গেছেন। ঠাকুরমার ঝুলি থেকে হোমরু ডমরুকে গল্প পড়ে শোনাচ্ছেন। ক্রমে ক্রমে রাজার ছেলেরা বড় হইয়া উঠিল, পেঁচা আর বানরও বড় হইল। 5 রাজপুত্রের নাম হইল হীরা রাজপুত্র, মানিক রাজপুত্র, মতি রাজপুত্র, শঙ্খ রাজপুত্র আর কাঞ্চন রাজপুত্র। পেঁচার নাম হইল ভুতুম আর বানরের নাম হইল বুদ্ধু। এমন সময় যাবিনীর টেলিফোন। সে উৎকণ্ঠিত গলায় বলল, টেলিফোন করে করে তোমায় পাচ্ছি না, কি করছো বাবা? গল্প পড়ে শোনাচ্ছি রে মা, তোকে যেমন শোনাতাম। ঠাকুমার ঝুলি থেকে পড়ে শোনাচ্ছি। কাকে পড়ে শোনাচ্ছ? হোমরু আর ডমরুকে। যাবিন তীক্ষ্ণ গলায় বলল, কাকে? মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে সানাউল্লাহ বললেন, নিজেকেই পড়ে শোনাচ্ছি, আর কল্পনা করছি তুই ঘুম ঘুম চোখে পাশে আছিস। অদ্ভুত অদ্ভুত কথা তোমার সম্পর্কে শুনতে পাচ্ছি বাবা, মন অত্যন্ত খারাপ। সানাউল্লাহ চিন্তিত গলায় বললেন, কি শুনতে পাচ্ছিস রে মা? যারাই তোমার সঙ্গে মেশে তাদেরই নাকি তুমি পাগল বানিয়ে ছেড়ে দাও। আবার কাকে পাগল বানালাম? হামিদ মামাকে, উনি এখন রোজ সকালে নাস্তার মতো একটা করে ব্যাটারি খান। এটা তো জানতাম না। আবু করিম চাচা তো মানসিক হাসপাতালে ভর্তি হয়েছেন, আর একজন শুধু বাকি আছেন, আইনউদ্দিন চাচা। উনিও কি পাগল হয়ে গেছেন? ইন্টারনেটে দেখলাম তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রুবা চাচি তার সন্ধান চেয়ে সব পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন, আমাকে তো তুমি কিছুই জানাচ্ছ না। আইনউদ্দিন ভালো আছে, আমার বাড়িতেই লুকিয়ে আছে। বলো কি, কেন? জটিল একটা অঙ্ক ধরেছে, তার বাসায় অঙ্কের পরিবেশ নেই। কি অঙ্ক? ভূতের একটা অঙ্ক। সে ভূতের ওয়েভ ফাংশন তৈরি করে ফেলেছে, কোয়ান্টাম বলবিদ্যা দিয়ে ভূত আছে কি নাই প্রমাণ হয়ে যাবে। যাবেন কাঁদো কাঁদো গলায় বলল, কি হচ্ছে বাবা? সানাউল্লাহ বললেন, কিছু হচ্ছে না তোমা, সব নর্মাল। তুমি কি ভালো আছো? আমি খুবই ভালো আছি, এমনিতেই ভালো ছিলাম, কবিগুরুর সঙ্গে কথাবার্তা বলার পর আরও ভালো লাগছে। কার সঙ্গে কথা বলেছ? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পরকালে বসে উনি এখন নিজের পুরনো কবিতা কারেকশন করছেন।
ওই যে কবিতাটা আছে না, শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশির। এখানে 1 ফোঁটার জায়গায় এখন হবে 2 ফোঁটা। তোর কাছে সঞ্চয়িতা আছে না, কারেকশন করে ফেল। জাবিন টেলিফোন রেখে দিল, ইন্টারনেট নিয়ে বসল। ঢাকায় আসার টিকিট কাটবে, আর দেরি করা যাচ্ছে না। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা সানাউল্লাহর মহাবিপদ। আজ 3য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।